আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাফায়েত হোসেন শিফাত। অ্যাকাউন্টিং সুপ্রিমেসি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি। নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়। সবার আগে আমাদেরকে বুঝতে হবে হিসাব বিজ্ঞান কী। আসলে আর্থিক লেনদেনগুলো সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা এবং প্রয়োজনে সঠিক তথ্য সময় মতো বের করা এবং প্রকাশ করতে পারার যে পদ্ধতি, সেটিই হচ্ছে হিসাব বিজ্ঞান। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ব্যক্তি, প্রতিষ্ঠান অর্থাৎ সমাজের প্রতিটি ক্ষেত্রে অর্থ সম্পর্কিত যেই সকল ঘটনা পরিলক্ষিত হয়, সেই সকল ঘটনার যেই প্রভাবগুলো, সেগুলো নিয়েই হিসাব বিজ্ঞান আলোচনা করে। হিসাব বিজ্ঞানে সবসময় দুটি পক্ষ থাকে, এটি সবসময় আমাদেরকে মনে রাখতে হবে। তো হিসাব বিজ্ঞানের পরিচিতি প্রথম অধ্যায়ে আমাদের হিসাব বিজ্ঞান সম্পর্কে কিছু ধারণা দেওয়া রয়েছে, যেমন দেনাদার কী, পাওনাদার কী, ক্রয় কীভাবে লিপিবদ্ধ করা যায়, বিক্রয় কীভাবে লিপিবদ্ধ করা যায়, এই সম্পর্কিত সকল তথ্য আমরা এই অধ্যায়ের মাধ্যমে জানতে পারবো। তো সাধারণভাবে আমরা যেটা বুঝি, কারো কাছ থেকে কখনো কোনো কিছু পাওয়ার হলে সেটি হচ্ছে আমার জন্য দেনাদার, এবং আমার কাছ থেকে কেউ কিছু পেলে সেটি হবে আমার পাওনাদার। একটি কথা সবসময় মনে রাখবেন, হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা। হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। এখন আমরা আসি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কী এবং হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তাটাই বা কী। সকল প্রকার লেনদেনের সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হিসাব বিজ্ঞানের একটি অন্যতম উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের আরও একটি অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নিরূপণ করা। আমার একটি ব্যবসা প্রতিষ্ঠানের ফাইনালি বছর শেষে লাভ হয়েছে কিংবা লস হয়েছে কিনা, সেটি আর্থিক অবস্থার মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি। প্রতিষ্ঠানের সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা। সম্পদ কী, দায় কী, মালিকানা সত্ত্ব কী, এই সম্পর্কিত বিষয়গুলো আমরা আরও একটি অধ্যায়ের মাধ্যমে আরও বিস্তারিত জানতে পারব। ব্যয় নিয়ন্ত্রণ করা, আর্থিক তথ্যগুলো বিভিন্ন পক্ষকে জানানো, বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করা, এবং এই যে আপনারা দেখুন এখানে আছে, প্রতিষ্ঠানের একাধিক বছরের আর্থিক বিবরণের তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে উন্নতি অবনতির বিভিন্ন দিক চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া সম্ভব। এছাড়াও কারবার প্রতিষ্ঠান ছাড়াও অমুনাফাভোগী কিছু প্রতিষ্ঠান রয়েছে, যেমন বিভিন্ন ট্রাস্ট ফান্ড, হাসপাতাল, ক্লাব, সোসাইটির যেই হিসাব রাখা, বিভিন্ন ডোনেশনের মাধ্যমে যে সকল প্রতিষ্ঠান চলে, সেই সকল তথ্যের পরিপূর্ণ হিসাব রাখাও এই হিসাব বিজ্ঞানের আওতার মধ্যে পড়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। কিভাবে হিসাব বিজ্ঞান আসলো? দেখুন, সভ্যতার সূচনা থেকে মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা হিসাব গাছের গায়ে, গুহায় অথবা পাথরের চিহ্ন দিয়ে রাখত। একসময় মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলো এবং কৃষিকাজ আরম্ভ করলো। ঘরে দাগ কেটে রশিতে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখা শিখলো। আস্তে আস্তে মানুষের সংখ্যা যত বৃদ্ধি পেল, সমাজ বিস্তার লাভ করতে থাকলো, বিনিময় প্রথা চালু হলো, মুদ্রার প্রচলন চালু হলো, ব্যবসা বাণিজ্য শুরু হলো, এবং লেনদেনের পরিধি কিন্তু বাড়তে থাকলো। ক্রয় বিক্রয়, জমা খরচ, দেনা পাওনা, ধারে বিক্রয়, সব কিছুই কিন্তু হিসাবের বইতে অঙ্কের মাধ্যমে লেখা শুরু হলো। হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম উৎপত্তি 1494 খ্রিস্টাব্দে লুকা পোসিওলি নামে একজন ইতালীয় গণিতবিদ সুম্মারি অ্যারিথমেটিকা জিওমেট্রিক প্রপারশনিটা নামে একটি গ্রন্থ লিখেন, এবং এতে হিসাব রক্ষণের যে মূল নীতি অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করা হয়। আমরা আগেই বলেছি হিসাব বিজ্ঞানের পক্ষ কিন্তু রয়েছে দুইটি। আস্তে আস্তে সময়ের পরিবর্তন হতে থাকে, হিসাবের ক্ষেত্র বাড়তে থাকে। বর্তমানে আজকে হিসাবের গণ্ডি পরিলক্ষিত হয়েছে, এই পর্যায়ে এসেছে যে কতটা ব্যাপ্তি ঘটেছে। কম্পিউটার আবিষ্কারের ফলে হিসাব বিজ্ঞানে কিন্তু এক অন্যতম নতুন এক দিগন্ত সূচনা হয়েছে। এখন আমরা আসি হিসাব তথ্যের ব্যবহারকারী কারা। কারা হিসাবের এই তথ্যগুলো লাগে? আপনার আমার কি লাগবে নাকি অন্য কারো লাগবে? এখন দেখুন, হিসাব তথ্যের ব্যবহারকারী রয়েছে মূলত দুইজন। এক গ্রুপ হচ্ছে অভ্যন্তরীণকারীর ব্যবহারকারী, আরেকজন হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। এখন অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? আপনি যখন হিসাব বিজ্ঞান নিয়ে অঙ্ক করবেন, তখন আপনাকে মনে রাখতে হবে আপনি একজন সেই প্রতিষ্ঠানের একজন হিসাব রক্ষক কিংবা হিসাববিদ। আপনি আপনার প্রতিষ্ঠানের হিসাব রাখছেন। তো যখন আমি একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে থাকবো, তখন অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে কারা? আমার কোম্পানির মালিক, ব্যবস্থাপক, এবং যারা হিসাব সংশ্লিষ্ট বই কাগজপত্র তৈরি করেন, যেমন আমি নিজে অ্যাকাউন্টেন্ট একজন। যে সমস্ত হিসাব বিবরণী থেকে আমরা ব্যবসায় লাভ, ক্ষতি, আর্থিক অবস্থার পরিমাণগুলো জানতে পারবো, ফলে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণ করতে পারবো। এখন আসি হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা।
ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আমার কোম্পানি যদি কারো কাছ থেকে ঋণ নিতে চায় কিংবা কোনো কোম্পানি যদি আমাকে ঋণ দিতে চায়, তাহলে আমার ব্যবসার সকল তথ্যগুলো কিন্তু তারা জানতে চাইবে, আর্থিক তথ্যগুলো। সরকার আমার কর নির্ধারণ করার জন্য আমার ব্যবসার তথ্য, হিসাব তথ্য জানতে চাবে। আমার প্রতিষ্ঠানের পাওনাদার জানতে যাবে, আমার প্রতিষ্ঠানের অন্যান্য কর্মচারী এবং কর্মকর্তাও কিন্তু এই হিসাব তথ্যগুলো জানতে যেতে পারে। তাই হিসাব তথ্যের অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যবহারকারীর সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখা আমাদের অবশ্যই জরুরি। এখন আরও একটি বিষয় আমাদের সামনে চলে আসছে, সেটি হচ্ছে সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার কী সম্পর্ক। হিসাব বিজ্ঞান কিন্তু শুধু মুনাফা নির্ণয়ের জন্যই ব্যবহার করা হয় না। মুনাফা নির্ণয়ের পাশাপাশি ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক সমাজ ও পরিবেশের যাতে কোনো রকম ক্ষতি না হয়, হিসাব বিজ্ঞান সেই দিকটিতেও বেশ ভালোভাবে অবদান রাখে। দেখুন, এখানে 3টি উদাহরণ স্পেসিফিক্যালি দেওয়া রয়েছে। জলবায়ু দূষণ রোধে প্রতিষ্ঠান কিছু অর্থ খরচ করবে এবং হিসাবরক্ষক তার হিসাব রাখবে, এবং সেই হিসাব থেকে বোঝা যাবে ব্যবসার মালিক সমাজ এবং পরিবেশ সম্পর্কে কতটুকু সজাগ। বিশেষ করে তেল, গ্যাস, সিমেন্ট কোম্পানিগুলো কিন্তু বায়ু দূষণ রোধে অনেক ব্যয় করে থাকে। শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া আশেপাশের পরিবেশ ও মানব স্বাস্থ্যের ক্ষতি করে। ব্যবসার মালিক ও হিসাবরক্ষককে এর প্রতিরোধে অর্থ খরচ করতে হয়, হিসাব রাখতে হয় এবং এই বিষয়ে সরকারের নিয়ম নীতিকে অনুসরণ করে চলতে হয়। পণ্য তৈরিতে স্বাস্থ্যসম্মত কাঁচামাল ব্যবহার করা, যত সম্ভব কম বিদ্যুৎ খরচ করা, যন্ত্রপাতি হতে কম শব্দ যাতে নির্গত হয়, সঠিক স্থানে আবর্জনা ফেলা, সব কিছু কাজ করার জন্যই কিন্তু অর্থ খরচ হয়। হিসাবরক্ষককে ব্যবসা প্রতিষ্ঠানের আনুষঙ্গিক তথ্য রাখার পাশাপাশি এই দিকের বিশেষ দৃষ্টি রেখে এই সম্পর্কিত বাজেট কিংবা খরচের হিসাব প্রণয়ন করতে হয়। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান, মাল্টিন্যাশনাল কোম্পানি, শিল্প প্রতিষ্ঠান কিংবা বৃহৎ অন্য কোনো প্রতিষ্ঠানকে সামাজিক দায়বদ্ধতাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। আর জন্য আপনারা বিভিন্ন খেলা, বিভিন্ন কোনো ক্রীড়া অনুষ্ঠান অথবা কনসার্ট অথবা সামাজিক কাজ, রাস্তাঘাট নির্মাণ, মসজিদ নির্মাণে দেখবেন বড় কোম্পানিগুলো মাঝে মধ্যে আর্থিক সহায়তা করে থাকে, এবং এটি হিসাব বিজ্ঞানের একটি অংশ। প্রতিষ্ঠানের হিসাব রক্ষকেরা এবং কোম্পানির নীতি নির্ধারকেরা মিলে এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। এতে গেল সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক। এখন আসি মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহি প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞান কী ভূমিকা রাখে। এই জিনিসটা আমি আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। মূল্যবোধ সৃষ্টিতে এবং জবাবদিহি প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞানের ভূমিকা কিন্তু বেশ বড়। হিসাবরক্ষক সঠিক নিয়মে হিসাব তথ্য লিপিবদ্ধ করার ফলেই কিন্তু সঠিক তথ্যগুলো বিভিন্ন পক্ষের কাছে পৌঁছে যায়। ফলে একজন হিসাবরক্ষক কিংবা কোম্পানির কর্মকর্তা কর্মচারী চাইলেও মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারে না। এই যে দেখুন, এখানে দেওয়া আছে সততা ও দায়িত্ববোধের বিকাশ ঘটে। হিসাব রক্ষণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের রীতিনীতি, কলা কৌশল যথাযথভাবে অনুসরণ করলে আর্থিক দুর্নীতি, জালিয়াতি, সম্পদ ইত্যাদির উপর সবসময় নিয়ন্ত্রণ থাকে, হিসাবের স্বচ্ছতা বৃদ্ধি পায়, ঋণ পরিশোধ সচেতনতা সৃষ্টি হয়। হিসাব বিজ্ঞান ঋণ গ্রহীতাদের মধ্যে ঋণ পরিশোধে সচেতনতা সৃষ্টি করে এবং তাদের মূল্যবোধকে জাগ্রত করে। এই জন্যই কোম্পানিগুলো সঠিকভাবে সঠিক সময়ে ঋণের পরিশোধের তথ্য জানতে পারে এবং তারা সঠিক সময়ে ঋণ পরিশোধ করতে পারে। ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিকর্তা প্রদত্ত সম্পদের সুষ্ঠু ব্যবহার, যেমন গ্যাস, পানি, বিদ্যুৎ। যদিও বিদ্যুৎটাকে আমরা রিফাইন করে তৈরি করি, গ্যাস, পানি, তেল আপনি উত্তম উদাহরণ হিসেবে ধরতে পারেন। অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করে সঠিকভাবে সেগুলো ব্যবহার করা হিসাব বিজ্ঞানের ধর্মীয় মূল্যবোধের অংশ। সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করে হিসাব বিজ্ঞান। কিছুক্ষণ আমি আগে আলোচনা করেছিলাম যে ভ্যাট, ডিউটি, আয়কর সহ বিভিন্ন সামাজিক কাজে হিসাব বিজ্ঞান কিন্তু দায়িত্ব রাখে। জালিয়াতি, প্রতারণা প্রতিরোধ করে হিসাব বিজ্ঞান। এখন আসি জবাবদিহিতে কীভাবে হিসাব বিজ্ঞান কাজ করে। কোনো কাজ সম্পাদনের জন্য দায়িত্ব সুনির্দিষ্ট হলে কাজের ফলাফলের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে তার কাজের জন্য দায়ী করা যায়। নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাটাকেই বলা হয় জবাবদিহিতা। যেমন দেখুন, ব্যবসায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহিতা কী? এই ব্যবস্থায় আয়, ব্যয় ও বিনিয়োগের জন্য নির্দিষ্ট ব্যক্তিগণকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়, যাতে করে দায়িত্ব পালনে পূর্ণ মনোযোগ সম্ভব করা হয় এবং নির্দিষ্ট হিসাবকাল শেষে অর্পিত দায়িত্বের ফলাফল সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশ্নের জবাব প্রদানেও সক্ষম হওয়া যায়। মালিক, ঋণদাতা ও বিনিয়োগকারীদের নিকট জবাবদিহিতা সৃষ্টি করে হিসাব বিজ্ঞান। হিসাব বছর শেষে বিনিয়োগকারীদেরকে তাদের প্রাপ্য মুনাফা কিংবা সম্ভাব্য ক্ষতিটি জানিয়ে দেওয়াটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি স্বচ্ছ জবাবদিহিতা। মালিক, ঋণদাতা এই দুজনেও সবসময় হিসাব বিজ্ঞানের দ্বারাই দায়বদ্ধ থেকে থাকে।
দেখুন, বিনিয়োগকৃত অর্থের সঠিক ব্যবহার কতটুকু নিশ্চিত হয়েছে, অর্জিত মুনাফা ও প্রাক্কলিত মুনাফার সঙ্গতি রক্ষা হয়েছে কিনা, এই সব জবাবদিহিতার অনুপস্থিতিতে আর্থিক অনার্থিক সকল ক্ষেত্রে চরম ও বিশৃঙ্খলা অবনতি হতে পারে। তাই হিসাব বিজ্ঞান এই সঠিকভাবে হিসাব রাখার মাধ্যমে এই সমস্ত সমস্যা দূর করে থাকে। সরকারের নিকট জবাবদিহিতা আপনারা বুঝেছেনই যে যথাযথভাবে সরকারের সকল নিয়মনীতি পালন করা হয় কিনা এবং সরকারকে প্রদত্ত ট্যাক্স, ভ্যাট কিংবা কর সঠিকভাবে প্রদান করা হচ্ছে কিনা সেটিও হিসাব বিজ্ঞানের মাধ্যমেই জানা যায়। যদি সঠিকভাবে হিসাব রক্ষণ না করা হয় তাহলে সরকার ট্যাক্স, ভ্যাট, আয়কর থেকে বঞ্চিত হতে পারে, এতে দেশের স্বার্থপূর্ণ হয়। তো এই তো ছিল আমাদের প্রথম অধ্যায়ের টপিকটি। হিসাব বিজ্ঞানের সাথে পরিচিত হয়ে আপনাদের কেমন লাগলো সেটি আপনি আমাকে জানাতে পারেন। হিসাব বিজ্ঞান খুবই সহজ একটি বিষয় যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন। আমার পরবর্তী ভিডিও আসছে পরবর্তী অধ্যায় নিয়ে, যেখানে আমি আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দ্বিতীয় অধ্যায়ে কী রয়েছে সেটি নিয়ে, এবং পর্যায়ক্রমে প্রতিটি অধ্যায়ের ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। আপনি যদি নবম দশম শ্রেণীতে পড়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিওর জন্য। আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন সবাই।